ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের একটাই করা বার্তা, হয় চুক্তি করো না হয় হামলার জন্য প্রস্তুত হও। আর তাই গেল কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে একের পর এক মোতায়েন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে হামলা চালাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের দুটি শক্তিশালী রণতরী। এই রণতরীতে সামরিক বাহিনীর পাশাপাশি রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমানের মধ্যে আছে F-35, F-22 যুদ্ধবিমান, আছে দ্রুত নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন বিশেষ প্রযুক্তির বিমানও। ইরানের মিসাইল ও হামলা ঠেকাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ঠিকও করে ফেলেছে কোথায় কোথায় চালানো হতে পারে হামলা। ধারণা করা হচ্ছে ইরানের নেতাদের হত্যা করা ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য, কারণ ইরানের সরকার পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর দ্বিতীয় টার্গেট ইরানের পরমাণু ও মিসাইল স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা। এরই মধ্যে ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালাবে নেতানিয়াহু বাহিনী। ধারণা করা হচ্ছে সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে ইরানে হামলা চালাতে তাদের মোতায়েন করা হতে পারে। মধ্যপ্রাচ্যের ঘাঁটির পাশাপাশি ভারত মহাসাগরের ঘাঁটিও হামলায় ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো উপায়ে ইরানকে পরমাণু অস্ত্র মজুত থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কঠোর প্রস্তুতি নিচ্ছে ইরানও। মিসাইল ব্যবস্থা ও সেনা ঘাঁটি রক্ষা করতে বিশেষ ধরনের কনক্রিটের প্রাচীর তৈরি করছে তেহরান। 30 কিলোমিটার এলাকা নিয়ে ইরানের পার্চিন কমপ্লেক্স নামের মিলিটারি সাইট জুড়েও আছে এই বিশেষ প্রাচীর। এদিকে সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানে বসবাসরত পোল্যান্ডের নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পোলিশ সরকার। সামরিক হামলা ঠেকাতে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ঠেকাতে দুই পক্ষের সংযত হওয়া জরুরি বলে জানান তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের তরফ থেকে দেয়া হয় এমন হুঁশিয়ারি। তবে এখানেই থেমে নেই আমেরিকা। কথার লড়াই ছাড়াও পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরাক যুদ্ধের 2 দশক পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক শক্তির সমাবেশ ঘটিয়েছেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি গুঁড়িয়ে দিতে অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর পাঠিয়েছে পেন্টাগন। উপসাগরীয় অঞ্চলে আদেশের অপেক্ষায় আছে 2টি মার্কিন বিমানবাহী রণতরী। এখন প্রশ্ন হলো, যুদ্ধ কি এবার তাহলে হবেই? আকাশপথ এবং মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন স্পষ্ট হলেও ওয়াশিংটন বলছে কূটনীতির পথ এখনো খোলা। সুইজারল্যান্ডের জেনেভায় 2য় দফা পরোক্ষ আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। এমনকি একটি চুক্তির মূলনীতিতে সমঝোতার দাবিও করেন তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শত্রুতার মূল কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তেহরান বলছে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং সমৃদ্ধকরণ সীমিত করতেও রাজি তারা। তবে ইরানকে কোনো ধরনের সমৃদ্ধকরণের সুযোগ দিতে চায় না যুক্তরাষ্ট্র। ইরানি পরমাণু কর্মসূচির উপর আন্তর্জাতিক নজরদারি কতটা কঠোর হবে এটা নিয়েও রয়েছে মতপার্থক্য। ওয়াশিংটনের আরেকটি বড় আপত্তির বিষয় হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্র যখন ইরানি জলসীমার কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, ঠিক সেই সময়ে তেহরান মস্কোর এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য পরোক্ষ সতর্কবার্তা। অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি নয়, বরং সমুদ্র নিরাপত্তা জোরদার করা ও টেকসই সামুদ্রিক সহযোগিতা গড়ে তোলা। তবে মোক্ষম সময়ে মার্কিন বিরোধী শিবিরের 2 দেশ ইরান ও রাশিয়ার একত্রে দাঁড়ানোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আল্টিমেটাম কিংবা লাগাতার সামরিক হামলার হুমকি ইরানকে মোটেও নরম করতে পারেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়েছেন, আমেরিকার যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক অস্ত্র তাদের রয়েছে, যার সাহায্যে মার্কিন রণতরীকে সাগরের তলায় পাঠিয়ে দিতে পারে ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতির কারণে ক্রমে যুদ্ধের খুব কাছাকাছি চলে আসছে মধ্যপ্রাচ্য। 2025 সালের শেষ দিক থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে লাফিয়ে বেড়েছে ওয়াশিংটন তেহরান উত্তেজনা। 2018 সালে নিজের প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতা থেকেই তৈরি হয়েছে বর্তমান সময়ের এমন টানটান পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, 10 দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র যদি কোনো কার্যকর সমঝোতায় না পৌঁছাতে পারে, তাহলে কি সত্যিই হামলা শুরু করবেন ট্রাম্প? এমন কিছু হলে সেক্ষেত্রে ইরানও ছেড়ে কথা বলবে না। পুরোদস্তুর লড়াই শুরু হলে যুদ্ধে জড়িয়ে পড়বে দুই পক্ষের মিত্র শক্তিগুলো। সংঘাতের আগুন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়লে এর প্রভাব পড়বে গোটা বিশ্বে।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধের জন্য রোবট সৈনিক তৈরি করছে চীন। মানুষের বদলে দেশটি গড়ে তুলতে শুরু করেছে অত্যাধুনিক রোবট আর্মি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অ্যাসল্ট রাইফেল হাতে টহল দিচ্ছে মানুষের মতো দেখতে রোবট। সেখানে দাবি করা হয় লড়াই করার জন্য হিউম্যানয়েড রোবট সেনাদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে বেইজিং। মহড়ারত মানব সদৃশ রোবট দলের চিত্র সামনে আসার পর থেকে আন্তর্জাতিক সামরিক মহলে শুরু হয়েছে গুঞ্জন ও জল্পনা কল্পনা। প্রকাশিত ভিডিওর সত্যতা নিয়ে উঠেছে নানা রকম সন্দেহ। ভিডিওতে নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দেখা গেছে ইউনিট্রি রোবোটিক্সের নাম, অথচ এই কোম্পানি মূলত বিনোদন, প্রদর্শনী এবং গবেষণার জন্য রোবট তৈরি করে। চীনের বসন্ত উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের বানানো রোবটকে নাচ, মার্শাল আর্ট কিংবা সাধারণ কাজ করতে দেখা গেছে। সামরিক অস্ত্র ব্যবহার বা যুদ্ধ প্রশিক্ষণে সক্ষম এমন কোনো রোবটের প্রমাণ এখনও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই কম। এআই সিস্টেম গ্রোকের বিশ্লেষণ অনুযায়ী ফুটেজটি সম্ভবত কৃত্রিমভাবে তৈরি। চীনের সামরিক বাহিনী হিউম্যানয়েড রোবট দিয়ে লাইভ ফায়ার পরীক্ষা চালিয়েছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অবশ্য এর আগে চীনের সীমান্তে রোবট মোতায়েন নিয়ে একই ধরনের গুজব ছড়িয়েছিল। হিউম্যানয়েড রোবটকে সীমান্তে অসামরিক কাজে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার কথা সত্যি। শেনজেন ভিত্তিক ইউবিটেক রোবোটিক্স ভিয়েতনাম সীমান্তে সহায়তামূলক কাজের জন্য রোবট সরবরাহের চুক্তি করেছে। এই প্রকল্পে ব্যবহৃত রোবট নিজে নিজে ব্যাটারি বদলাতে পারে। এসব কার্যক্রমের উদ্দেশ্য যুদ্ধ নয়, বরং ভিড় নিয়ন্ত্রণ, লজিস্টিক সহায়তা ও সীমান্ত ব্যবস্থাপনায় রোবট ব্যবহার করা। রোবট সেনা নিয়ে গুঞ্জনের সবচেয়ে বড় কারণ হচ্ছে রোবোটিক্স খাতে চীনের ব্যাপক বিনিয়োগ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, শ্রমের খরচ বৃদ্ধি ও কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার কারণে দ্রুত অটোমেশনের দিকে ঝুঁকছে দেশটি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্স এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল রোবট বাজার এখন চীন। 2024 সালে বিশ্বজুড়ে যত শিল্প রোবট স্থাপন করা হয়েছে তার অর্ধেকেরও বেশি বসানো হয়েছে খোদ চীনে। বর্তমানে চীন জুড়ে কর্মরত হিউম্যানয়েড রোবটগুলো মূলত কলকারখানা, গুদাম, গবেষণাগার ও প্রদর্শনীতে সীমাবদ্ধ। কাপড় ভাঁজ করা, নাচা, রেস্টুরেন্টে খাবার পরিবেশন, অতিথিদের স্বাগত জানানো, গৃহস্থলীর দৈনন্দিন কাজেই তারা বেশি ব্যবহৃত হচ্ছে। ভাইরাল ভিডিওটি আপাতত প্রযুক্তিগত গুজব হলেও বিজ্ঞানের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানব সদৃশ রোবটকে নিয়ে আসবে সামরিক কাজে। রণাঙ্গনে ড্রোন ও স্বয়ংক্রিয় অস্ত্রের মতো তখন মানুষের বদলে হয়তো যুদ্ধ করবে রোবট সেনাবাহিনী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আবারও আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের হামলা, পাক আফগান বড় ধরনের সংঘাতের শঙ্কা। শনিবার মধ্যরাতের পর আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা নাঙ্গারহার ও পাকুটিয়ায় সন্ত্রাসীদের 7টি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে মুহূর্তে বিধ্বস্ত হয় ওই এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান। নারী, শিশুসহ হতাহত হয় আফগান নাগরিক। ইসলামাবাদের দাবি, ওই এলাকায় পাকিস্তান তেহরিকি তালিবান বা টিটিপি এবং ইসলামিক স্টেট খোরাসানের ঘাঁটির লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদ এবং বান্নুতে আত্মঘাতী হামলা চালায় আইএস সদস্যরা। ওই হামলার প্রতিশোধ নিতেই নাঙ্গারহার ও পাকুটিয়ায় হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি দেশটির তথ্য মন্ত্রণালয়ের। পাকিস্তান সরকার বারবার দাবি করে আসছে, সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া প্রতিটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার পেছনে আফগানিস্তান ও ভারতের সন্ত্রাসীদের মদত রয়েছে। বিশেষ করে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে হামলার পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট আইএস। এছাড়া শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সামরিক অভিযানের সময় আত্মঘাতী হামলায় 2 সেনা সদস্য নিহত হয়। এসব হামলার পেছনে পাকিস্তান তেহরিকি তালিবান এবং ইসলামিক স্টেট খোরাসানের দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তান সরকার। পাকিস্তানের দাবি বরাবরই অস্বীকার করে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগান সরকার। কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল দাবি করে হামলার জবাবে পাল্টা হামলার হুমকি দেয় মন্ত্রণালয়টি। জানায়, নারী ও শিশু হত্যার বদলা যথাসময়ে নেওয়া হবে। স্থানীয় আফগান নাগরিকরা জানিয়েছে, রমজান মাসের পবিত্রতার কথা চিন্তা করে এই ধরনের হামলা থেকে পাকিস্তানকে বিরত থাকা উচিত। এই রমজান মাসের সময় পাকিস্তান ভয়াবহ এক হামলা চালিয়েছে। নারী, শিশু কেউ ওদের হামলা থেকে রক্ষা পায়নি। এটা নির্ঘাত সন্ত্রাসী কার্যক্রম। গত রাতে আমি ভেবেছি আর বেঁচে ফেরা সম্ভব নয়। যখন হামলা হয় তখন 12টার কাছাকাছি বাজে। হয়তো আমি প্রথমে ভেবেছি ভূমিকম্প হচ্ছে, সবাই বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। দফায় দফায় হামলা চালায় তারা। আমি বাড়ি ফেরার পর দেখি বেশিরভাগ নিহত হয়েছে, মাত্র একজন অক্ষত ছিল। গত বছর অক্টোবরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়। পরে একটি নরবরের চুক্তি হলেও তা স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেয়নি। নতুন করে পাকিস্তানের এই হামলার পর আফগানিস্তান খুব দ্রুত পাল্টা হামলা চালাবে শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন।
নিউজ ডেস্ক। মাহে রমজান ঘিরে আবারও ইসরায়েল ও উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের ঘৃণ্য দখল রাজনীতির শিকার পবিত্র আল আকসা মসজিদ। রোজার মাসে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ এই স্থানটি লাখো মুসল্লির আগমন, সিজদা ও ইবাদতের গুঞ্জনে ভরে ওঠার কথা, কিন্তু এবার একেবারেই সীমিত করে দেয়া হয়েছে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার। অথচ আগের চাইতে বাড়ানো হয়েছে ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর জন্য মসজিদে অবস্থানের সময়সীমা। আগে 4 ঘন্টা থাকলেও এখন 5 ঘন্টা পর্যন্ত তারা থাকতে পারবে আল আকসার অভ্যন্তরে। রোজার প্রথম দিকেই ইসরায়েলি কর্তৃপক্ষের এমন একতরফা সিদ্ধান্ত ফিলিস্তিনিদের ভেতরে তৈরি করছে গভীর ক্ষোভ। রমজানের শুরুর দিকে ভারী সশস্ত্র পাহারায় উগ্রপন্থী ইসরায়েলিরা প্রবেশ করে মসজিদুল আকসায়। মসজিদ প্রাঙ্গণে তারা নাচ গান করে। এর 2 দিন আগে কোনো কারণ না জানিয়ে আটক করা হয় আল আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল আব্বাসিকে। একই সঙ্গে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য আরোপ করা হয় কড়া বিধিনিষেধ। ইসরায়েল জানিয়েছে পশ্চিম তীর থেকে মাত্র 10,000 ফিলিস্তিনিকে শুধু জুমার দিনে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যাদের বয়স হতে হবে 50 বছরের বেশি কিংবা 12 বছরের কম। আবার সেজন্যও লাগবে ইসরায়েলি সেনাবাহিনীর আগাম অনুমতি। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম 1967 সাল থেকে ইসরায়েলের দখলে। সেই সময় থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে মসজিদুল আকসার পরিস্থিতি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে এটি পুরোপুরি ইসলাম ধর্মের ইবাদতের স্থান হিসেবে স্বীকৃত, কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। ইচ্ছা হলেই ইসরায়েলি বাহিনী আটকে দেয় মুসলমানদের প্রবেশ ও নামাজ আদায়ের অধিকার। এবার রমজানে নেওয়া হলো ইহুদিদের জন্য সময় বৃদ্ধির বিতর্কিত কার্যক্রম। অবশ্য অনেক উগ্রপন্থী ইসরায়েলির কাছে আল আকসা তাদের ভবিষ্যৎ তৃতীয় মন্দির বা থার্ড টেম্পলের সম্ভাব্য স্থান। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভিরের পরোক্ষ ইশারায় এই সিদ্ধান্ত নিয়েছে জেরুজালেমের পুলিশ, রয়েছে এমন অভিযোগ। কট্টর ডানপন্থী নেতা বেন গাভির ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত। পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ, আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি নিয়ন্ত্রণ জোরদারের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছেন তিনি। একাধিকবার আল আকসা প্রাঙ্গণে প্রবেশ এবং ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পক্ষে অবস্থানও নিয়েছেন বেন গাভির। সমালোচকদের মতে মসজিদুল আকসায় ইহুদিদের জন্য সময় বাড়ানোর পদক্ষেপ একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। আল আকসা মসজিদ ফিলিস্তিনিদের কাছে ধর্মীয় ও জাতীয় অস্তিত্বের প্রতীক। শত বাধা বিপত্তির মাঝেও এখানে নামাজ আদায় করে আসছেন স্থানীয় মুসলমানরা। সাম্প্রতিক কড়াকড়ির কারণে রমজানের শেষ 10 দিন নিয়ে দেখা দিয়েছে সংশয়। সাধারণত এই সময় ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদে প্রবেশ বন্ধ থাকে, তখন লাখো মুসলমান অংশ নেন ইতিকাফ পালনে। কিন্তু এবার ইসরায়েলি পুলিশ আদৌ অনুমোদন দেবে কিনা সেটা এখন অনিশ্চিত। মাহে রমজানে আল আকসা নিয়ে ইসরায়েলের শক্ত অবস্থান ইঙ্গিত দিচ্ছে আগামীতে হয়তো পুরোপুরি কেড়ে নেওয়া হবে মুসলমানদের প্রবেশাধিকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা এবং শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে গুপ্ত হত্যার আশঙ্কা বিবেচনায় রেখে ব্যাপক বিকল্প তৈরি করছে ইরান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে, সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় যেন কোনো শূন্যতা তৈরি না হয়, সেজন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কয়েক ধাপে উত্তরাধিকার ও দায়িত্ব হস্তান্তরের কাঠামো অনুমোদন করেছেন। তেহরানের নিরাপত্তা ও সামরিক মহলের একাধিক সূত্রের বরাতে জানানো হয়েছে, শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ পদগুলোতে আগাম বিকল্প তালিকা প্রস্তুত রাখা হয়েছে। খামেনির সরাসরি নিয়োগপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে 4 স্তরের উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ কোনো কর্মকর্তা নিহত, আহত বা দায়িত্ব পালনে অক্ষম হলে তাৎক্ষণিকভাবে কে দায়িত্ব নেবেন তার পরবর্তী 3 ধাপ পর্যন্ত নাম চূড়ান্ত রয়েছে। শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজেদের ক্ষেত্রেও একই ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রত্যেককে অন্তত 4 জন সম্ভাব্য বিকল্পের নাম নির্ধারণ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে প্রশাসনিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেমে না যায়। এই বহুমাত্রিক পরিকল্পনার লক্ষ্য হল রাষ্ট্রের কমান্ড চেইন অক্ষুণ্ণ রাখা এবং বিভ্রান্তি বা ক্ষমতার দ্বন্দ্ব এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,
যদি খামেনির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে বা তিনি হামলার শিকার হন, সেক্ষেত্রে একদল বিশ্বস্ত রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব অস্থায়ীভাবে দেশের দায়িত্ব নেবেন। এই কাঠামোতে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ পর্যায়ের ভূমিকা বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সংকটকালে সমন্বয়কারী হিসেবে বড় ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণকারী এই কাউন্সিলে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় লারিজানির প্রভাব তুলনামূলক বেশি। ইরানের সাংবিধানিক কাঠামো অনুযায়ী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হতে হলে জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া আবশ্যক। ফলে লারিজানি সরাসরি সেই দৌড়ে না থাকলেও শীর্ষ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হলে প্রশাসনিক নেতৃত্বে তিনি অন্যতম প্রধান মুখ হয়ে উঠতে পারেন। সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির নামও বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে। এদিকে ইরানে চলমান অস্থিরতার মধ্যে ওয়াশিংটন ও তেহরান কিভাবে যোগাযোগ বজায় রেখেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তাও উঠে এসেছে। এতে বলা হয়, সম্প্রতি ইরানে হয়ে যাওয়া বিক্ষোভের সময় মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। আরাকচি তখন উইটকফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়ার অনুমতির জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে অনুরোধ জানিয়েছিলেন। তবে পেজেশকিয়ান তাকে সরাসরি লারিজানির কাছ থেকে অনুমতি নিতে বলেছিলেন, যা থেকে লারিজানির বর্তমান প্রভাব ও ভূমিকার বিষয়টি স্পষ্ট হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও পারস্পরিক অবিশ্বাস ও সংশয় কাটেনি। ফলে তেহরান উচ্চ সতর্ক অবস্থায় থেকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। কয়েক স্তরের বিকল্প নেতৃত্ব তারই গুরুত্বপূর্ণ অংশ। বার্তাটি স্পষ্ট, যাকেই হত্যা করা হোক, ইরানের চলমান রাষ্ট্রযন্ত্র থমকে যাবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পারস্য উপসাগরে নতুন বিপদে পড়তে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। চীনের কাছ থেকে সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। প্রভাবশালী সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান উপকূলের কাছাকাছি আমেরিকার বিশাল নৌবহর অবস্থানের মাঝেই বেইজিংয়ের সঙ্গে সামরিক চুক্তি এগিয়ে নিচ্ছে তেহরান। আলোচনায় থাকা জাহাজ বিধ্বংসী মিসাইল CM-302 এর পাল্লা প্রায় 290 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠের খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ে শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে CM-302। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে সরাসরি হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইরানি উপকূলের কাছে সমুদ্রে ভাসমান মার্কিন যুদ্ধজাহাজগুলোই হবে চীন থেকে সম্ভাব্য কেনা ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্য। বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অন্তত 2 বছর আগে থেকেই ইরান ও বেইজিংয়ের মধ্যে শুরু হয় CM-302 নিয়ে ব্যবসায়িক আলাপ আলোচনা। 2025 সালের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই নতুন সমরাস্ত্র সংগ্রহে সক্রিয় হয় তেহরান। ইতিমধ্যেই ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা চীন সফর করেছেন। সাবেক এক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার মতে, ইরান যদি জাহাজ বিধ্বংসী ক্ষমতা পায় তাহলে পাল্টে যেতে পারে পরিস্থিতি, কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকানো বেশ কঠিন। তেহরান ও বেইজিংয়ের মধ্যে চুক্তি কবে কখন বাস্তবায়িত হবে, কতগুলো ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, সেগুলোর দাম কত হবে, এসব তথ্য এখনও স্পষ্ট না। চীন শেষ পর্যন্ত ইরানকে মিসাইল সরবরাহ করবে কিনা সেটিও অনিশ্চিত। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য এই বিক্রয় আলোচনা সম্পর্কে তারা কিছুই জানে না। অন্যদিকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। চীনের সঙ্গে অস্ত্র চুক্তি বাস্তবায়িত হলে তা ইরানের উপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। 2006 সালে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2015 সালে পারমাণবিক চুক্তির পর সেটা কিছুটা শিথিল হলেও গত সেপ্টেম্বরে আবারও বহাল করা হয় স্যাংশন। একই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য ইরান শুধুমাত্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নয়, চীনের কাছ থেকে সারফেস টু এয়ার সিস্টেম, ম্যানপেটস, অ্যান্টি ব্যালিস্টিক এবং অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র নিয়েও আলোচনা করছে বলে তথ্য রয়েছে।
বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। যুক্তরাষ্ট্রের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মোট অপরিশোধিত তেল ও কনডেনসেট রপ্তানির প্রায় 90% যায় বেইজিংয়ে। ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধুমাত্র সামরিক নয়, জ্বালানি ও অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, চীন কতদূর পর্যন্ত এগুবে? ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনার পর এখন দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা নরম হওয়ার ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে ইরানকে জাহাজ বিধ্বংসী অস্ত্র দিলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উপর পড়বে মারাত্মক প্রভাব। হাফিজুল ইসলাম,